শুরু করছি ভূগোল ক্লাস। দশম শ্রেণীর ভূগোল বইয়ের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা। এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে ভূগোল ক্লাস চলছে। আজকে আবার নতুন একটি ক্লাস শুরু করছি। আজকে বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়ের যে জায়গা থেকে আলোচনা শুরু করছি সেটি হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার ধারণা। সারা পৃথিবীতেই সম্পদের ব্যবহার দ্রুত হারে বাড়ছে বলেই বর্জ্যের পরিমাণও জেট গতিতে বাড়ছে। সারা পৃথিবীতেই সম্পদের ব্যবহার বাড়ছে, যার কারণে বর্জ্যের ব্যবহারও বাড়ছে। বর্জ্য পদার্থের কুপ্রভাব থেকে বাঁচার জন্যেই এগুলির যথাযথ সংরক্ষণ অত্যন্ত জরুরি। এই বর্জ্য পদার্থগুলো তার কুপ্রভাব অর্থাৎ ক্ষতিকর প্রভাব থেকে বাঁচার জন্যই এই বর্জ্য পদার্থগুলোর যথাযথ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। বর্জ্য ব্যবস্থাপনা কি? পরিবেশের অবনমন রোধ, মানব শরীরে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি, জীববৈচিত্র্য রক্ষা ইত্যাদির উদ্দেশ্যে বর্জ্যের পরিমাণ হ্রাস, বর্জ্য পদার্থ সংগ্রহ, উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে বর্জ্য পদার্থের পুনর্ব্যবহার, নতুন সম্পদ সৃষ্টি, বর্জ্যের যথাযথ সদ্ব্যবহার ইত্যাদির সম্মিলিত প্রক্রিয়াকে বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়। বর্জ্য ব্যবস্থাপনা কি? এটা থেকে কি বুঝতে পারা গেল? পরিবেশের অবনমন রোধ, পরিবেশের যে ক্ষতি হচ্ছে, ক্ষতির দিকে পরিবেশ এগিয়ে চলেছে, সেটাকে আটকাতে হবে। মানব শরীরে বিভিন্ন রোগের হাত থেকে মুক্তি, শরীরে বিভিন্ন রোগের হাত থেকে যাতে শরীরকে বাঁচানো যায় সেই উদ্দেশ্য। জীববৈচিত্র্য রক্ষা, এই যে জীববৈচিত্র্য, যেখানে বিভিন্ন ধরনের প্রায় সব ধরনের জীব উদ্ভিদ সব একসাথে বাস করছে, এই জীববৈচিত্র্যটাকে রক্ষা করা, এই সমস্ত উদ্দেশ্য নিয়েই বর্জ্যের পরিমাণ কমানো এবং বর্জ্য পদার্থটাকে আগে সংগ্রহ করার ব্যবস্থা করা, উপযুক্ত ব্যবস্থার মাধ্যমে সেই পদার্থের পুনর্ব্যবহার, অর্থাৎ বর্জ্য পদার্থটা সংগ্রহ করার পর সেটা বিশেষ পদ্ধতির মাধ্যমে সেটাকে পুনর্ব্যবহার যদি করা যায় তার ব্যবস্থা করা, নতুন সম্পদ সৃষ্টি, সেটা থেকে নতুন কিছু তৈরি, বর্জ্যের যথাযথ সদ্ব্যবহার, এইভাবে সেই বর্জ্য পদার্থগুলোকে ক্ষতিকর দিকটা আটকে ভালো কোনো কাজে ব্যবহার, এই সমস্ত সম্মিলিত প্রক্রিয়া প্রসেসটাকেই বর্জ্য ব্যবস্থাপনা বলা হয়। বর্জ্য ব্যবস্থাপনা কি এটা পড়ে রেখো তোমরা। নেক্সট টপিক রয়েছে বর্জ্যের পরিমাণগত হ্রাস। সঠিকভাবে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা গেলে বর্জ্যের পরিমাণ কমানো যায়। শিল্প কারখানায় প্রযুক্তির উন্নতি ঘটালে কম বর্জ্য পদার্থ নির্গত হয়। ব্যবহার ও পরিত্যাগ। আচ্ছা, আমি একটু বলে নিই। বর্জ্যের পরিমাণগত হ্রাস, সঠিকভাবে প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করা গেলে বর্জ্যের পরিমাণ কমানো যায়। প্রাকৃতিক সম্পদ যেগুলো আমরা আমাদের জীবনে ইউজ করি, ব্যবহার করি, যেগুলো ছাড়া আমাদের জীবন সভ্যতা অচল, সেই প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ করতে হবে সঠিকভাবে, তবেই কিন্তু বর্জ্যের পরিমাণ কমানো যাবে। শিল্প কারখানায় প্রযুক্তির উন্নতি ঘটালে কম বর্জ্য পদার্থ নির্গত হয়। শিল্প কারখানায় যে প্রযুক্তি ব্যবস্থায় উৎপাদন কাজ চলে, সেই প্রযুক্তি ব্যবস্থার উন্নতি অর্থাৎ উন্নত প্রযুক্তির যদি ব্যবহার করানো যায় তাহলে কিন্তু বর্জ্যের পরিমাণ কমবে। এটা 1 নম্বর। 2 নম্বর, ব্যবহার ও পরিত্যাগ। দ্রব্যগুলির পরিবর্তে এমন দ্রব্য ব্যবহার করা দরকার যেগুলি ব্যবহার সম্ভব। বলছে এমন দ্রব্য আমরা ব্যবহার করব যেগুলোর ব্যবহার করা যায়, যেগুলোকে ব্যবহার করা যায়। 3 নম্বর, এমন অনেক দ্রব্য আছে যেগুলিতে মোড়কের দরকার হয় না, সেগুলিকেই ব্যবহার করা উচিত। এমন অনেক দ্রব্য রয়েছে যেগুলোর কোনো মোড়ক বা কাভার জাতীয় কিছু লাগে না, সেগুলোকেই ব্যবহার করতে হবে। ছোট ছোট প্যাকেটের পরিত্যাগ, ছোট ছোট প্যাকেটের পরিত্যাগ করতে হবে। ছোট ছোট প্যাকেটের পরিবর্তে একসাথে অনেকটা দ্রব্য কিনলে বর্জ্যের পরিমাণ কমে। অর্থাৎ বলা হচ্ছে ছোট ছোট প্যাকেটের পরিবর্তে যদি একসাথে অনেকটা দ্রব্য কেনা হয় তাহলে বর্জ্যের পরিমাণ কমে। কম ওজনের
জিনিস, অর্থাৎ অল্প পরিমাণ জিনিস যদি বারবার কেনা হয় তাহলে কিন্তু বারবার একটি করে ছোট প্যাকেট পাওয়া যাবে। আর যদি বেশি পরিমাণ জিনিস একবারে কিনে নেওয়া যায় তাহলে কয়েকটির পরিবর্তে একটি প্যাকেট আমরা পাবো। এইভাবে কিন্তু, এবং বর্জ্যের পরিমাণও কমবে। এইভাবেই কিন্তু বর্জ্যের পরিমাণ কমানো দরকার। পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার বৃদ্ধি প্রয়োজন। যে দ্রব্যগুলো পরিবেশের ক্ষতি করে না, পরিবেশের জন্য ক্ষতিকর নয়, যেমন প্লাস্টিক, পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর, পরিবেশের জন্য ক্ষতিকর নয়, পাটজাত দ্রব্য থেকে তৈরি ব্যাগ, বিভিন্ন জিনিস, তো এই ধরনের পরিবেশ বান্ধব দ্রব্যের ব্যবহার বাড়াতে হবে। প্যাকেটজাত খাবারের পরিবর্তে বাড়ির রান্না করা খাবার ব্যবহার করলে বর্জ্যের পরিমাণ কমে। বর্তমানে সময়ের অভাব বা কোনো কারণে, তো যাদের বাড়িতে খাবার প্রস্তুত করে ওঠা সম্ভব হয় না, তারা অনলাইন বা বিভিন্ন জায়গা থেকে প্যাকেটজাত খাবার কিনে এনে ব্যবহার করেন। তো এই ধরনের খাবারে, এই ধরনের বাইরে থেকে আনা খাবারের যে প্যাকেট থাকে সেটা কিন্তু একটা বর্জ্যের মতন কাজ করে। যদি এই প্যাকেটজাত খাবারের পরিবর্তে সেই খাবার বাড়িতে প্রস্তুত করা যায় তাহলে বর্জ্যের পরিমাণ কমে। নেক্সট হচ্ছে বর্জ্যের, নেক্সট হলো বর্জ্যের পুনর্ব্যবহার। বর্জ্যের পুনর্ব্যবহার, এমন কিছু বর্জ্যদ্রব্য আছে যেগুলি ব্যবহার পুনরায় যেগুলি পুনরায় ব্যবহার করা যায়। এতে যেমন বর্জ্যের পরিমাণ কমে তেমনি অর্থের সাশ্রয় হয় ও সম্পদ বাঁচে। কি বলা হচ্ছে? বলা হচ্ছে এমন কিছু বর্জ্যদ্রব্য আছে যেগুলি পুনরায় ব্যবহার করা যায়। সেই বর্জ্যদ্রব্যগুলোকে একবার ব্যবহারের পর দ্বিতীয়বারও ব্যবহার করা যায়। এতে কি হয়? যেমন বর্জ্যের পরিমাণটা কমে তেমনি অর্থের সাশ্রয় হয়, সম্পদ বাঁচে। অর্থাৎ এমন বর্জ্য পদার্থ যেটি একবার ব্যবহার করার পর সেটি দ্বিতীয়বার ব্যবহার করা যায়। এর ফলে কি হয়? তাহলে বর্জ্য সৃষ্টি হয় না এবং সম্পদটাও বাঁচে ও বর্জ্যের ব্যবহার করাও, পুনরায় ব্যবহার করাও সম্ভব। আচ্ছা, নেক্সট যেটা আলোচনা করছি, বাড়িতে এমন বাসনপত্র ব্যবহার করা উচিত যেগুলি বারবার ব্যবহার করা যায়। এমন বাসনপত্র বাড়িতে ব্যবহার করতে হবে যেগুলো বারবার ব্যবহার করা যায়। কিছু দ্রব্য আছে যেগুলিকে সারাই করে নিলে অনেক দিন ব্যবহার সম্ভব। পুরানো খবরের কাগজ মোড়কের কাজে ব্যবহার করা যায়। পুরনো খবরের কাগজ দিয়ে এটা ওটা অনেক কিছুই প্যাকেটের মতন করা যায়। পুরানো বই, পুরনো কাপড়, বই চ্যারিটেবল সংস্থার মাধ্যমে পুনর্ব্যবহার করা যায়। এই পুরনো কাপড়, বই এগুলোকে আবার পুনর্ব্যবহার করা যায়। পুরনো গাড়ি, কম্পিউটার বা কম্পিউটারের যন্ত্রাংশ, বিভিন্ন শিশি ও বোতল পুনরায় ব্যবহার হয়। এই জিনিসগুলোকে পুনরায় ব্যবহার করা যায়। তো বর্জ্যের পুনর্ব্যবহার কী করে করা যায় সেটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে। এরপর আসছি পুনর্নবীকরণ। পুনর্নবীকরণের মাধ্যমে বর্জ্য পদার্থকে নতুন দ্রব্যে পরিণত করা যায়। দেখা গেছে কঠিন বর্জ্যের 50% পুনর্নবীকরণের মাধ্যমে অন্যান্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। কি বলছে? বলছে পুনর্নবীকরণের মাধ্যমে, অর্থাৎ একবার একটি দ্রব্য থেকে ব্যবহারের পর সেটি যখন বর্জ্য হয় সেটার থেকেও আবার নতুন করে কিছু তৈরি করা হয়, সেটাও কিন্তু পুনরায় কাজে লাগে। তো পুনর্নবীকরণের মাধ্যমে বর্জ্য পদার্থকে নতুন দ্রব্যে পরিণত করা যায়, সেটা থেকে নতুন কোনো দ্রব্য আবার তৈরি করা যায়। তো সেটা কী করে হয়? কঠিন বর্জ্যের 50%, মানে কঠিন কোনো বর্জ্যের প্রায় অর্ধেকটাকেই কাজে লাগিয়ে কী করা যায়? পুনর্নবীকরণের মাধ্যমে অন্যান্য শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহার করা যায়। উন্নত দেশগুলির বর্জ্য পদার্থ এই বর্জ্য পদার্থ থেকে নতুন দ্রব্য তৈরিতে অগ্রগণ্য। অর্থাৎ উন্নত দেশগুলো তারা কি করে? তাদের দেশের যে বর্জ্য দ্রব্য তৈরি হয় সেগুলোর থেকে তারা নতুন দ্রব্য উৎপাদন করে। ফলে বর্জ্যটা পুনর্নবীকরণের মাধ্যমে এক দ্রব্য থেকে আরেক দ্রব্যে পরিণত হয়ে যায়। ফলে বর্জ্যের কিন্তু পরিমাণ কম হয়।
পুরানো কাগজ, ধাতব দ্রব্য, প্লাস্টিক, কাঁচ, জৈব পদার্থ প্রভৃতি পুনর্নবীকরণ হচ্ছে। এই সমস্ত জিনিসগুলো থেকে পুনরায় অন্য জিনিস উৎপাদন করা হচ্ছে। পুরানো লোহা থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে ইস্পাত তৈরি হচ্ছে। কৃষিজ জৈব বর্জ্য থেকে পুনর্নবীকরণ বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এর থেকে জৈব সারও হচ্ছে, অর্থাৎ কৃষিজ যে দ্রব্য বর্জ্য আছে সেগুলো থেকে জৈব সারও তৈরি হচ্ছে এবং পুনর্নবীকরণের মাধ্যমে বিদ্যুৎও উৎপাদন করা হচ্ছে। তার আগে যেটা বললাম, পুরানো লোহা থেকে উন্নত প্রযুক্তির মাধ্যমে ইস্পাত তৈরি হচ্ছে। পুরনো অব্যবহৃত লোহা সেগুলোর থেকে নতুন করে ইস্পাত তৈরি হচ্ছে, অর্থাৎ পুনর্নবীকরণ করে পুনরায় কাজে লাগানোর ব্যবস্থা করা হচ্ছে। তো প্লাস্টিক, কাঁচ থেকে আবার নতুন দ্রব্য তৈরিও সম্ভব। প্লাস্টিক, কাঁচ এগুলোর থেকে নতুন দ্রব্য তৈরি করা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, জৈব পদার্থের পরিমাণ কমছে এবং পুনর্নবীকরণের মাধ্যমে জৈব পদার্থকে পুনরায় ব্যবহার করা হচ্ছে। আজকের এই ভূগোল ক্লাস এই পর্যন্তই শেষ করছি। এর পরের ক্লাসে কঠিন, তরল ও গ্যাসীয় বর্জ্যের ব্যবস্থাপনার পদ্ধতি থেকে তোমাদের বোঝাবো। এই ভূগোল ক্লাসটা যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই জানাবে। আর বর্জ্য ব্যবস্থাপনা অধ্যায়টার থেকে এর আগেও কিন্তু আরও দু একটি ভিডিও ক্লাস করা হয়েছে। এই অধ্যায়ের আজ যেখান থেকে বোঝানো হলো তার ঠিক আগের টেক্সট থেকে সেখানে বোঝানো হয়েছে। তোমরা সেই ক্লাসগুলো ফলো করে তোমরা বিষয় আলোচনাটা একটু জেনে নিতে পারো। তো প্রত্যেকে খুব ভালো থেকো, দেখা হবে পরের ক্লাসে।